নমস্কার, আমি মানস। আপনারা দেখছেন আটটার আড্ডা। পূর্ব ভারতের রাজনীতিতে কি শুরু হয়েছে এক নতুন অধ্যায়? অসম, বাংলা, ওড়িশায় বিজেপির ঐতিহাসিক উত্থান। অন্যদিকে বিহারে বিজেপির নতুন মুখ্যমন্ত্রী। অসম, বাংলা, ওড়িশা এই তিন রাজ্যকে ঘিরে কি তৈরি হচ্ছে বিজেপির নতুন রাজনৈতিক করিডোর? দিল্লির ক্ষমতার রাস্তা কি এখন পূর্ব ভারতের উপর দিয়ে? একসময় বিজেপির সবচেয়ে দুর্বল অঞ্চল বলা হতো পূর্ব ভারতকে, কিন্তু গত এক দশকে ছবিটা বদলেছে দ্রুত। অসমের বিজেপির শক্ত ভিত তৈরি হয়েছে আগেই, ত্রিপুরা হাতছাড়া হয়েছে বামেদের, ওড়িশাতেও ইতিহাস গড়েছে বিজেপি, এবার বাংলায় নতুন ইতিহাস বিজেপির। রাজনৈতিক বিশ্লেষকদের মতে পূর্ব ভারতের এই বিস্তার শুধুই নির্বাচনী নয়, এটা সাংগঠনিক, সাংস্কৃতিক এবং কৌশলগত বিস্তারও। অসম, বাংলা, ওড়িশা, বিহার মিলিয়ে বিশাল লোকসভা আসন, অর্থাৎ দিল্লির ক্ষমতার চাবিকাঠি এখন অনেকটাই পূর্ব এবং উত্তর পূর্ব ভারতে। আমাদের সঙ্গে রয়েছেন, স্টুডিওতে রয়েছেন বিজেপি নেত্রী অসমের মিতা নাথ বরা। আগরতলা থেকে রয়েছেন প্রাক্তন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক। আমাদের সঙ্গে শিলিগুড়ি থেকে রয়েছেন উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এবং রাজনৈতিক বিশ্লেষক সমর কুমার বিশ্বাস। এবং আমাদের সঙ্গে কলকাতা থেকে রয়েছেন বিজেপির BJYM এর রাজ্য সম্পাদক শুভঙ্কর চ্যাটার্জি। সবাইকে স্বাগত জানাচ্ছি। আমার প্রথম প্রশ্ন মিতা নাথ বরাকে, এই যে বিজেপির যে উত্থান, এই উত্থানের রাজনৈতিক প্রভাবটা কি বলে মনে করেন আপনি? নিউজ লাইভ বাংলার সব অডিয়েন্সকে আমার প্রণাম। দেখেন, ফার্স্ট এটা তো আপনারা যেটা এসে বলছেন যে রাজনৈতিক, আমাদের খালি পূর্ব না উত্তর পূর্বকেও যদি আমরা নেই, যেটা বিজেপির এখন একটা ওয়েভ এসেছে, সেটা কিন্তু মানে খালি আমি পলিটিক্যালি দেখি না, জিনিসটা যদি আপনারা একটু খুব ডিপ অ্যানালাইসিস করেন, এই যে একটা শিফট হয়েছে, আপনি বলে গেছেন যে পোস্ট ইন্ডিপেন্ডেন্স কি পার্টিজ এইদিকে আগে কন্ট্রোল করতো, আর এখন এখানে একটা বিজেপির ওয়েভ এসেছে। এই যে শিফটটা, দিস ইজ নট জাস্ট আ জেনারেল শিফট, ইটস আ ভেরি পাওয়ারফুল শিফট। আমরা যদি খুব ভালো করে দেখি, এই শিফটটা হ্যাজ বিন ভেরি ফেনোমিনাল রাইট নাও অলসো, কি যেখানে ওয়েস্ট বেঙ্গলে যেভাবে একটা ইলেকশন উইন হয়েছে, তো ফেনোমিনাল উইন, খুব একটা পজিটিভ, আর আমরা কিন্তু একটা প্রমিসিংও শিফট দেখছি। মানে এই জিনিসটা আপনি যদি বিয়ন্ড পলিটিক্স দেখেন, তিনটে মেজর ফ্যাক্টর এখানে কিন্তু প্লে করবে। কিন্তু আমি তার উপরও বলতে চাই যে আমাদের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীকে সবসময় অনেকেই শুনেছে, উনি জবের থেকে এসেছে অ্যাক্ট ইজ বলে একটা কথা ইউজ করেছিল। তো অ্যাক্ট ইজ বলতেই সবাই ভাবতো কি অ্যাক্ট ইজ মিনস দ্য সাউথ এশিয়ান কান্ট্রিজ, কিন্তু আপনি যদি দেখেন ওনার কিন্তু ভিশন যেটা ফার সাইটেডনেস ছিল, অ্যাক্ট ইজ অলসো মিনস যে ইস্টের দিকে যেসব আমাদের স্টেট ছিল, সে বিহারি হোক, উড়িষ্যাই হোক, বেঙ্গল হোক, নর্থ ইস্টের 8টা স্টেটের মধ্যে প্রায় সবকটা স্টেটের মধ্যে এখন একটা বিজেপি। It is politically very important and important also from security point of view, কারণ যদি আপনি খুব ভালো করে এই জিওগ্রাফিটা স্টাডি করেন, অলমোস্ট অল অফ দি স্টেটস, মানে ওনাদের যেটা ইন্টারন্যাশনাল বর্ডার আছে, আমাদের এমন কান্ট্রিজদের সঙ্গে আছে যার সঙ্গে আমাদের প্রায় একটু না কিছু সবসময় একটা কনফ্লিক্টে ছিল, সে চায়নার দিকেই হোক, আমাদের এদিকে বাংলাদেশ দিকেই হোক, আমাদের ইনফ্যাক্ট 5টা কান্ট্রিকে আমরা এদিক থেকে শেয়ার করি, মানে ইনক্লুডিং মায়ানমার, ইনক্লুডিং নেপাল, ইনক্লুডিং ভুটান, আমরা যদি সবাইকে নিই, কিন্তু 5টা কান্ট্রিজকে মোটামুটি নর্থ ইস্টের এদিকের থেকে 5টা স্টেট, ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড অলসো বিহার, সেই হিসাবে দেখতে গেলে এখন ইটস এ হিউজ পলিটিক্যাল শিফট। মানে ইন্ডিপেন্ডেন্সের পরে যেটা ভারতবর্ষ এখনো করে নেই, গত নেক্সট 3 to 5 ইয়ার্সের একটা র্যাপিড এখন
ডেভেলপমেন্ট হবে, বিকজ দিস নেগলেক্টেড এরিয়া, যেটাকে সবসময় বলা হতো স্টেপ মাদারলি ট্রিটমেন্ট। আমি নর্থ ইস্টের কথা বলছি, বেঙ্গল অ্যান্ড বিহার হ্যাড এ ডিফারেন্ট পলিটিক্স টোটালি, কিন্তু নর্থ ইস্ট যেটা স্টেপ মাদারলি ট্রিটমেন্ট ছিল সেটা আমরা অলরেডি দেখেছি ইন দ্য লাস্ট 10 years নর্থ ইস্ট কীভাবে বেড়ে গেছে। ইনফ্যাক্ট আমি এবার বেঙ্গলেই ছিলাম ডিউরিং ইলেকশন, অ্যান্ড আই ওয়াজ ভেরি সারপ্রাইজ। বেঙ্গল যেটাকে আমরা সবসময় জানতাম মানে একজন ইন্টেলেকচুয়াল হাব, আ সেন্টার, মানে বলতো না যে ভারতবর্ষ আজকে কিভাবে, বেঙ্গল কিন্তু অলরেডি ভেবেছে ইন্টেলেকচুয়াল হাব। যদি আপনি মোটামুটি কালচার অ্যান্ড স্পিরিচুয়ালিজম দুটোই দেখেন, তাও কিন্তু সব বেঙ্গল থেকেই হয়েছে। এন্টায়ার মুভমেন্ট হ্যাজ অলওয়েজ বিং ফ্রম বেঙ্গল। ফ্রিডমের মুভমেন্ট যেটা আমরা বলি, সেটাও কিন্তু ন্যাশনালিস্টিক ফ্রিডম মুভমেন্ট বেঙ্গল থেকে হয়েছে। আজকে আমাদের ন্যাশনাল অ্যান্থাম জনগণমন হোক, আমাদের ন্যাশনাল সং বন্দে মাতরম হোক, সব বেঙ্গল থেকে এসেছে। ইন্ডাস্ট্রিজ যদি আপনি দেখেন, কেমিক্যাল হোক, ফার্টিলাইজার হোক, মেডিসিনস হোক, আয়রন অ্যান্ড স্টিল হোক, ম্যাক্সিমাম সব বেঙ্গল থেকে হয়েছে। কিন্তু আই ওয়াজ ভেরি সারপ্রাইজ এবার যখন আমি ইলেকশনে ওখানে কাজ করেছি, যে বেঙ্গল মানে যেটা 50 years বিহাইন্ড চলে গেছে। 2014 থেকে নরেন্দ্র মোদী আসার পরে যেসব ইন্ডিয়াতে ডেভেলপমেন্ট হয়েছে, সেই হিসাবে কিন্তু বেঙ্গল এখন মানে অলমোস্ট ইউ ক্যান সে 30 to 50 years বিহাইন্ড চলে গেছে। দে হ্যাভ বিন অ্যাবসলিউটলি ডিপ্রাইভড, অ্যান্ড দ্যাট চেঞ্জ উইল কাম। তো অবভিয়াসলি এটার উপরে আমি তিনটা ইম্পর্টেন্ট ফ্যাক্টরস আমি যেটা দেখছি, উইচ উইল বি ওয়েন আই সে ইটস ফিনোমিনাল, পজিটিভ অ্যান্ড প্রমিসিং, খুব গুরুত্বপূর্ণ তিনটে এরিয়া। নাম্বার 1 ইজ দ্য বর্ডার সিকিউরিটি। কারণ আমি বলে গেলাম যে আমাদের এই স্টেটস ইনক্লুডিং বিহার, উই হ্যাভ আ ক্রিটিক্যাল বর্ডার, ইন্টারন্যাশনাল বর্ডার শেয়ারিং উইথ কনফ্লিক্ট এরিয়াস, কান্ট্রিজ লাইক চায়না অ্যান্ড বাংলাদেশ। সেকেন্ড, খুব ইম্পর্টেন্ট, ইজ দ্য চিকেন নেক করিডোর, দ্য শিলিগুড়ি করিডোর, যেটা আমরা বলতে পারি এখন কিন্তু ইন সেফ হ্যান্ডস। অ্যান্ড থার্ড অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্ট, আমাদের এবার ইউনিয়ন বাজেটে খুব সুন্দর একটা ইস্যু হয়েছিল, দ্যাট ইজ দ্য বুদ্ধিস্ট সার্কিট। সো অ্যাক্ট ইজ অলসো, কারণ আমরা যখন বুদ্ধিস্ট সার্কিটটা অফকোর্স উত্তর পূর্ব নিয়ে গিয়ে বলা হয়েছিল, ফ্রম বিহার টু বেঙ্গল টু নর্থ ইস্ট লাইক অরুণাচল অ্যান্ড আদার নর্থ ইস্ট স্টেটস, কিন্তু আমরা যদি সাউথ ইস্ট এশিয়ান কান্ট্রিজকে দেখি, আপনি আজকে থাইল্যান্ডই বলেন, লাওস বলেন, ভিয়েতনাম বলেন, ইনক্লুডিং জাপান, সাউথ কোরিয়া, অল অফ দ্যাম হ্যাজ কাইন্ড অফ আ বুদ্ধি অ্যাফিনিটি উইথ আওয়ারসেলফ। আমাদের একটা কালচারাল অ্যান্ড সিভিলাইজেশনাল অ্যাফিনিটি একটা আছে, একটা কিন্তু কানেক্ট আছে। সেই কানেক্টটা আমরা অনেকখানি মানে আগ বেড়েছি, কিন্তু আমরা কিন্তু সেই হিসাবে এটার অ্যাডভান্টেজ বা সেরকমভাবে আমরা কিন্তু অ্যাজ আ গুড নেইবারলিহুড যেটা, সেটা আমরা ক্রিয়েট করতে পারিনি। আই থিঙ্ক এইবার এখন এই যে, কারণ বুদ্ধিজম আলটিমেটলি ইজ পার্ট অফ আ সনাতন ধর্মা, তো সেটাকে আমার মনে হয় অনেক সময় থেকে নেগলেক্ট করা হয়েছিল, নট বিল্ডিং আ ক্লোজ রিলেশন উইথ অল দিস কান্ট্রিজ হু হ্যাজ আ ডিপ সিভিলাইজেশনাল হিস্ট্রি উইথ আস। আমি আসবো আপনার কাছে বুদ্ধিজম নিয়ে, যখন বলছেন আমি পরে বুদ্ধিজমের ইয়ে নিয়ে কথা বলবো আপনার সঙ্গে। আমার সঙ্গে আগরতলা থেকে রয়েছেন প্রাক্তন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক। প্রতিমা ভৌমিক, আপনাকে স্বাগত আমাদের এই অনুষ্ঠানে। আমার একটা প্রশ্ন আছে, উত্তরপ্রদেশের পর কি পূর্ব ভারত এবং উত্তর পূর্ব ভারত এখন রাজনীতির নতুন ক্ষমতার ম্যাপ বলে আপনি ভাবেন কি? সবাইকে নমস্কার, শুভ সন্ধ্যা। এতক্ষণ শুনেছি এক দিদি কথা বলেছেন। আমি নর্থ ইস্টের বাসিন্দা, একজন নাগরিক। তো নর্থ ইস্টে আমরা মোদিজির সরকার 2014-র আগে আমরা কেমন ছিলাম, বর্তমানে আমাদের অবস্থা কি, সেটা আমরা যারা বিরোধী দলেও আছি এবং যারা আপনারা প্যানেলিস্ট রয়েছেন, যারা কথা বলছেন, সেটাকে আপনি অনুভব করতে পারছেন। আমাদের নর্থ ইস্টের ভূ রাজনৈতিক আমাদের পরিচয় না, ভূ সাংস্কৃতিক আমাদের পরিচয়। বিভিন্ন ট্রাইব, বিভিন্ন কাস্ট, বিভিন্ন ক্রিডের লোক আমরা রয়েছি, কিন্তু আমাদের মধ্যে একটা সম্পর্ক রয়েছে। 2014 সালের আগে যারা সরকারে ছিলেন, বা অটলজি সরকারে আসার আগে যারা সরকারে ছিলেন, একটা দলকেও, মানে বিশেষ করে কংগ্রেসকে নর্থ ইস্টের কোনো স্টেটে আপনি খুঁজে পাবেন না। সব স্টেটে ভারতীয় জনতা পার্টির এনডিএ সরকার। তার কারণ হচ্ছে পরীক্ষিত, সেটা দেশের প্রধানমন্ত্রী
অটল বিহারী বাজপেয়ীর পরে মোদিজি যেটাকে এক ইস্ট, শুধু লুক ইস্ট না, এক ইস্ট উনি করেছেন, শুধু কথায় বলেননি, কাজে করেছেন। আজকে আমাদের আমূল পরিবর্তন হয়েছে। রাস্তাঘাট বলুন, আমাদের নর্থ ইস্টের বিশেষ করে আসামে ফ্লাইওভার বলুন, রেল কানেক্টিভিটি বলুন, আমার স্টেটেও আমরা যেটাকে যে মিটার গ্রেজ ট্রেন আমাদের ছিল, অল্প একটু জায়গা, 2016 সালে থেকে আমরা ব্রডগেজ পেয়েছি। আমি কখন আমার স্টেটের কোনো লোক ভাবতে পারেনি, আমিও ভাবিনি যে আমার আগরতলা থেকে দিল্লিতে রাজধানী ট্রেনে আমরা বসে যেতে পারবো। ব্যাঙ্গালোর বলুন, চেন্নাই বলুন, দিল্লি, মুম্বাই সব জায়গাতে রেল কানেক্টিভিটি পাচ্ছি আমরা। আপনি 2 থেকে 2.5 বছর আগে একটা নর্থ ইস্টের অরুণাচল প্রদেশে আপনার এয়ারপোর্ট ছিল না, ডেডিকেটেড নিজের স্টেটের এয়ারপোর্ট ছিল না। 2 বছর আগে সেই এয়ারপোর্টের উদ্ঘাটন হয়েছে। প্রত্যেকটা ক্ষেত্রে আমাদের মানব সম্পদের ডেভেলপমেন্ট, শিক্ষা, স্বাস্থ্য, কৃষ্টি, সংস্কৃতি থেকে শুরু করে, আর বিশেষ করে নর্থ ইস্ট হচ্ছে আপনার সিকিউরিটির লক্ষ্যে অনেক গুরুত্বপূর্ণ। নর্থ ইস্ট সেই জায়গাতে আমাদের রাষ্ট্র এবং রাজ্যগুলি এবং আমাদের সেফটি এবং সিকিউরিটি সঠিক হাতে রয়েছে। মানুষ অনেক কিছু বিচার বিবেচনা করে, সেটা করেন। বিগত দিনের সরকারগুলি আমাদের কার কোন স্টেটে কতটা এমপি সিট রয়েছে সেটা দেখে আমাদেরকে সুবিধা দিতেন, এবং আমরা তখন বুঝতেই পারতাম না দিল্লি যে এত কাছে আছে। আজকে আমরা বুঝতে পারি যে আমরা নর্থ ইস্টের যারা আছি, আমরা মানসিকভাবে খুব, আমরা মেন্টালি দিল্লিকে খুব কাছে পাচ্ছি। আর যেটা আপনার পশ্চিম বাংলা হয়েছে আজকের তারিখে, যদি পশ্চিম বাংলা 4 তারিখে পরিবর্তন হতো না, হবে না, এটা আমরা কখনো ভাবিনি হবে, সেটা ধরে নিয়েছে সবাই। পশ্চিম বাংলার পরিবর্তন যদি না হতো, 0.001% যদি আপনি ধরে নেন, তাহলে এটা পশ্চিম বাংলাদেশ হতো। সেফটি সিকিউরিটি থেকে শুরু করে আর্থসামাজিক, হ্যাঁ, পাক্কা হতো। এবং পশ্চিম বাংলাদেশে আপনি সরকার পরিবর্তন হচ্ছে পশ্চিম বাংলাতে, ব্যথা হচ্ছে বাংলাদেশে, যন্ত্রণা কিন্তু বাংলাদেশে। এটা থেকে বুঝতে পারছেন। তো আমাদের সেফটি সিকিউরিটির জন্য ভারতীয় জনতা পার্টির মোদিজির নেতৃত্বে সরকার খুব দরকার। ধন্যবাদ আপনাকে। ওয়েস্ট বেঙ্গলে আমরা লক্ষ্য করেছি গত কয়েক বছর। প্রতিমা ভৌমিক, আপনাকে ধন্যবাদ। আবারও তার কাছে যাব, তবে তার আগে আমরা কথা বলবো পশ্চিমবঙ্গ ভারতীয় জনতা যুব মোর্চার সম্পাদক শুভঙ্কর চ্যাটার্জির সঙ্গে। শুভঙ্কর চ্যাটার্জি, আপনাকে স্বাগত আমাদের অনুষ্ঠানে। আমার একটা প্রশ্ন, একসময় বলা হতো পূর্ব ভারত বিজেপির জন্য অসম্ভব, আজ বাংলাতেও কিন্তু বিজেপি ক্ষমতায়। এটা কি শুধু নির্বাচনী সাফল্য নাকি আদর্শগত বিজয়? এমন একটা ইলেকশন গেল যেখানে কোনো রক্তক্ষয় হয়নি, কারোর মাথা ফাটেনি, কাউকে খুন হতে হয়নি। এই জন্য পুরোটাই আমি কৃতজ্ঞতা জানাবো নির্বাচন কমিশনকে। এবং যেভাবে মানুষ স্বতঃস্ফূর্তভাবে ভোট দিতে পেরেছে, সেই জন্য বাংলার মানুষ ভারতীয় জনতা পার্টিকে চুজ করে নিয়েছিলেন। আপনি আসাম বলুন, ত্রিপুরা বলুন, মিজোরাম বলুন, সব জায়গায় দেখুন, গঙ্গোত্রী থেকে গঙ্গাসাগর বলুন, সব জায়গায় এখন ভারতীয় জনতা পার্টি। বিজেপি ছাড়া আর কোনো গতি নেই। যেখানে অগ্রগতি আছে, যেখানে সত্যি উন্নয়ন হবে, যেখানে মানুষ এগিয়ে আসবে ভারতীয় এবং সত্যি প্রগতিশীল ভারত বানানোর জন্য, দেখুন বন্দে ভারত থেকে শুরু করে সব প্রত্যেকটা জায়গায় যেভাবে নরেন্দ্র মোদী যেভাবে ভারতবর্ষের জন্য উন্নতি করেছে, হ্যাঁ, এই জন্য প্রত্যেকটা প্রদেশ চাইছে যে ভারতীয় জনতা পার্টি আসুক, ডবল ইঞ্জিন সরকার হোক
এবং আমাদের ভারতবর্ষকে সর্বপ্রথম বৃহৎ যে বলে না জগৎ সভায় শ্রেষ্ঠ আসন লবে, এই নরেন্দ্র মোদীর নেতৃত্বে এই ভারত জগৎ সভায় শ্রেষ্ঠ আসন লবে। ধন্যবাদ আপনাকে। আমি আমাদের সঙ্গে রয়েছেন নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির অধ্যাপক এবং রাজনৈতিক বিশ্লেষক সমর কুমার বিশ্বাস। সমরবাবু, বাংলার রাজনৈতিক ডিএনএ কি বদলে গেছে? আপনি কি মনে করেন? বাংলার রাজনৈতিক, হ্যাঁ নিঃসন্দেহে, হ্যাঁ হ্যাঁ শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছি, আপনি বলুন। হ্যাঁ, বাংলার রাজনৈতিক ডিএনএ অনেক আগেই বদলেছিল, কিন্তু সেটা পরিপূর্ণভাবে সুযোগটা পায়নি। কারণ সেই সুযোগের প্রতিবন্ধকতা হয়েছিল আমাদের সৎ নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, এটা বলতে কোনো দ্বিধা নেই। এবং তিনি গত 15 বছর ধরে যা করেছেন, এখানে মানুষ বিরক্ত হয়েছিল সিপিএম এর সময়ে, এবং সেই বিরক্তি থেকে মানুষ ভেবেছিল মুক্তি দেবেন মমতা বন্দ্যোপাধ্যায়, কিন্তু সেটা মুক্তি তো হলো না। সমস্ত ইয়াং জেনারেশনের জীবন জীবিকা সবকিছুই একেবারে পথের ধুলোয় মিশে গেল। ফলে এটা প্রথম 5 বছরের মধ্যেই এটা চোখে ধরা পড়েছিল, কিন্তু তারপরে এখানকার প্রশাসন এত অ্যাগ্রেসিভ হয়ে পড়ল, সাধারণ মানুষের উপরে নির্মম অত্যাচার, শুধু সেটা লাঠিপেটার মধ্যেই সীমাবদ্ধ থাকলো না, শিক্ষা, স্বাস্থ্য এবং যুবক যুবতীদের সমস্ত আশা আকাঙ্ক্ষা সবকিছু ভঙ্গ করে দিয়েছিলেন উনি। এবং মানুষ এতটা তুত বিরক্ত হয়েছিল যেটা কল্পনাতীত। এবং এটা বলতে দ্বিধা নেই, 2021 সালে মানুষ যদি ভোটের পরিবেশটা একটু সুস্থ পেত, 2021 সালেই এই পরিবর্তনটা হতে পারত। যাই হোক, আমার পূর্বতন বক্তা যেটা বলেছেন যে এসআইআর এবং সেখানে ইলেকশন কমিশনের একটা বড় ভূমিকা রয়েছে, একেবারে নিঃসন্দেহ অত্যন্ত বড় ভূমিকা। সেটা কিন্তু খুব ন্যায়সঙ্গতভাবে সাংবিধানিক অধিকারটা আমাদেরকে প্রয়োগ করতে দিয়েছেন, ফলে মানুষ স্বাভাবিকভাবে ঘর থেকে বেরিয়ে এসেছেন। এখানে আরো দুটি কথা না বললে নয়, সেটা হচ্ছে ইতিমধ্যেই পৃথিবীর ঐতিহাসিক নেতা হিসাবে নরেন্দ্র দামোদর মোদী সেই স্বীকৃতিটা পেয়েছেন তার কার্যপ্রণালীর মধ্যে দিয়ে। এবং আপনার আজকের যে টপিক, সেই টপিককে জাস্টিফাই করে আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা মহাশয় এবং আমাদের পশ্চিমবাংলার মাননীয় মুখ্যমন্ত্রী এবং জননেতা বললে খুব ভুল হবে, তার থেকেও তিনি অনেক বেশি কিছু, মাননীয় শুভেন্দু অধিকারী মহাশয়। এটা আমি আপনাকে বলছি, প্রতিটি মানুষ শুভেন্দু অধিকারী মহাশয়কে মুখ্যমন্ত্রী হিসাবে দেখতে চেয়েছিলেন, কারণ তার যে বীরত্ব গত 6-7 বছর ধরে আমরা দেখতে পাচ্ছি, 5 বছর সরি, সেটা কিন্তু সত্যি বলছি বিরোধী মানে মানুষকে একটা অন্তত আশা জুগিয়েছিলেন যে আমি কিছু তোমাদের জন্য করতে চাই, তোমাদের ঢাল হয়ে তিনি কিন্তু সেই লড়াইটা করেছেন এবং তাকে উপযুক্ত সঙ্গত দিয়েছেন আমাদের রাষ্ট্রীয় ব্যবস্থার মধ্যে দিয়ে। আমাদের সিআরপিএফ ভাইয়েরা, আমাদের জওয়ান ভাইয়েরা, আমাদের অনেক পুলিশও আমাদের সঙ্গে কাজ করেছেন, যারা আর কি কাজ করেছেন মানে আমি এটা বলতে চাইছি যে তারা কিন্তু একটা সম্পূর্ণ ভোটের বাতাবরণ তৈরি করতে পেরেছে। এবং এটা জীবনের এই প্রথম আমার বাবা কাকাদের কাছেও শোনা যে সমস্ত মানুষ বেরিয়ে ভোট দিতে পেরেছে। মানে আমার শিক্ষক, তার বয়স 85 বছর, তিনিও বেরিয়ে ভোট দিতে পেরেছেন কলকাতা থেকে। ফলে এটা একটা অভূতপূর্ব ঘটনা। এবং এই ভোটের পরিবেশটা যদি আমরা গতবার পেতাম 2021 সালে, মমতা বন্দ্যোপাধ্যায়ের বিদায় হতো। আর একটা কথা না বললে নয়, সেটা হচ্ছে এই কবরটা খুঁড়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার ভাইপো এবং তার সাঙ্গপাঙ্গরা। কারণ মানুষের উপরে এত অত্যাচার করেছেন, নারীদের উপরে এত অত্যাচার করেছেন, ইয়াং জেনারেশনের উপরে এত অত্যাচার করেছেন, শিক্ষা ব্যবস্থার উপরে এত অত্যাচার করেছেন যে সমস্ত এখানকার বুদ্ধিজীবী যে মানুষ রয়েছে, সংখ্যাটা কম হলেও তারা সকলে কিন্তু অপেক্ষায় ছিলেন। তো সেই অপেক্ষাটার বাতাবরণ। সমরবাবু, আমার একটা প্রশ্ন আছে এখানে, আমি বুঝতে পেরেছি। আমার প্রশ্নটা হলো, ত্রিপুরা, অসম,
উত্তর পূর্বের অন্যান্য রাজ্য এবং সর্বশেষ সংযোজন বাংলা, ওড়িশা, বিহার, এই যে পুরো সার্কিটটা, এটা কি নতুন রাজনৈতিক ক্ষমতার ম্যাপ? একসময় উত্তরপ্রদেশকে বলা হতো পাওয়ার করিডোর, এই সার্কিটটা কি নতুন পাওয়ার সার্কিট? দেখুন, এই আলোচনা করতে গেলে আপনার হয়তো সময় পুরোটা আসবে না, তবু আমি বলবো এটা একটা নতুন প্রেক্ষাপট অবশ্যই। কারণ আপনি এই যে বর্ডারটার কথা বললেন, নর্থ ইস্ট এবং ওয়েস্ট বেঙ্গল, আপনি দেখুন এর চারিপাশে রয়েছে একদিকে নেপাল, একদিকে ভুটান, একদিকে বাংলাদেশ, একদিকে চায়না, আর একদিকে মায়ানমার। এবং আপনি দেখবেন চায়নার যে আগ্রাসনটা রয়েছে, সেক্ষেত্রে আমি বসবাস করি দার্জিলিংয়ে, এই পুরো হিমালয়ের বেলটা ধরে তাদের একটা ভয়ঙ্কর আগ্রাসন মনোভাব রয়েছে। এবং সেই আগ্রাসনটাকে রক্ষা করবার মতন মানুষের দ্বিতীয় কোনো বিশ্বাস নেই নরেন্দ্র মোদী ছাড়া। কারণ আমরা কংগ্রেস সরকারের উপরে সেই ভরসা রাখতে পারিনি। আমরা জম্মু কাশ্মীরকে দেখেছি পূর্বের এবং বর্তমানের, ফলে নরেন্দ্র মোদীর উপরে সেই বিশ্বাসটা অগাধভাবে বেড়ে গেছে। এবার দ্বিতীয় যেটা হচ্ছে, আর একটা মনে হয় জন্ম দিয়েছেন জামাত বাংলাদেশের, তারা যেভাবে বাংলাদেশি হিন্দুদের উপরে ভয়ঙ্কর অত্যাচার করেছেন, সেটা জামাতের বেশিরভাগই তো পশ্চিমবঙ্গ সীমানার মধ্যে নির্বাচিত হয়, মানে পশ্চিমবঙ্গ যে সীমানাটা সেখানে ওরা আছেন। হ্যাঁ, একদমই তাই। কারণ এই 16% থেকে আজকে যে তাদের জনসংখ্যা 30%, সেটা দেখুন আপনার বামফ্রন্ট আমলে কিন্তু এর শুরু, এবং মমতা বন্দ্যোপাধ্যায় সেটা কিন্তু একদম সেই মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে এটা কিন্তু একটা মহিরুহিতে পরিণত হচ্ছে। এখানে আইন শৃঙ্খলা কিছু ছিল না, এবং সেটার কারণেই বলছি বিজেপি আসার একটা বড় কারণ হচ্ছে সিপিএম এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের দুঃশাসন বা কুশাসন, আপনি যেভাবেই বলুন। আর একটা হচ্ছে বাংলাদেশে জামাতের অতীব বৃদ্ধি, এবং তারা মানুষকে মানুষ জ্ঞান করে না, হিউম্যানিটিকে তারা পদদলিত করেছে, এবং সমস্ত হিন্দুদেরকে তারা খুন করেছে। সমস্ত বলবো না, বহু হিন্দুকে, এবং হিন্দুদের উপর অত্যাচার করছে, এবং এখনো আমাদের এই কৃষ্ণ ভক্ত তাকে কিন্তু আটক করে রেখেছে, তাকে কিন্তু এখনো ছাড়েনি। ফলে দেখুন, এই দেশ, এই সংস্কৃতি এক হলেও এটা একটা তাদের কারণ কিন্তু আমাদের কাছে আজকে অস্তিত্ব সংকট হয়ে গেছে। ফলে আমরা যারা এই বর্ডার রিজিয়নে আছি, এই নর্থ ইস্ট ইনক্লুডিং পশ্চিমবঙ্গ, তারা আমরা ভয়ঙ্করভাবে আমরা কিন্তু আইডেন্টিটি ক্রাইসিসে ভুগছি, যে আমাদের কি আবার আমাদের দেশ ছাড়তে হবে। ফলে সেই উপযুক্ত নেতৃত্বটা পেয়েছি কিন্তু আমাদের বর্তমানের মুখ্যমন্ত্রী, অত্যন্ত যোগ্য মুখ্যমন্ত্রী মাননীয় শুভেন্দু অধিকারী, এদিকে আসামে রয়েছে হিমন্ত বিশ্ব শর্মা মহাশয়, আর এদিকে ভারতবর্ষের মতন যে বড় মানে ঐতিহাসিক নেতা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর মোদী। এই তিন সূত্র কিন্তু ভীষণভাবে কাজ করেছে, যেটার কারণে আজকে এই পরিবর্তন সম্ভব হয়েছে। আর একটা জিনিস বলবো, মানে কুসংস্কার বা ধ্বংসলীলার চরম ক্ষেত্র দেখিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আমাদের যে অভয়া মেয়েটিকে যেভাবে হত্যা করেছে, তাতে আমাদের পশ্চিমবঙ্গের নারী জাগরণ, তাদের অধিকার রক্ষার জন্য একটা কিন্তু বড় পরিবর্তন হয়েছে। শিক্ষিত মহলের সবাই, মানে আমি জানি যারা লেফট করে তারাও কিন্তু এটার বিচার চেয়েছেন, এবং তারাও কিন্তু এই বিজেপি সরকারকে তারাও মন খুলে ভোট দিয়েছেন, এটা আমার বলতে কোনো দ্বিধা নেই। ধন্যবাদ আপনাকে। আমি আবার আসবো আপনার কাছে। সমর কুমার বিশ্বাসের কথা সূত্র ধরেই আমাদের স্টুডিওতে রয়েছেন বিজেপি নেত্রী মিতা নাথ বরা, তিনি কিছু বলতে চাইছেন। মিতা নাথ বরা, আপনি কি বলতে চাইছেন? আপনি যখন বলেছেন কি বিজেপির এই যে বিহার, বেঙ্গল বা নর্থ ইস্টে আসে, সেটা কি নতুন একটা পলিটিক্যাল একটা করিডোর মতন কি? আমি বলবো ইয়েস। কারণ যদি আপনি দেখেন, মানে ইন দ্য জিও পলিটিক্স যদি দেখেন পাওয়ার শিফটিংটা কিভাবে হয়েছে, এখন কিন্তু আমরা যেটা দেখছি যে যখন অ্যাক্ট ইস্টের কথাও বলে, ইস্টার্ন ইন্ডিয়া আগে যখন বলা হতো জাস্ট আ ফ্রন্টিয়ার, রাইট? এখন কিন্তু সেটা না, এখন কিন্তু ইস্টার্ন ইন্ডিয়া নো লঙ্গার আ ফ্রন্টিয়ার, কিন্তু একটা ব্রিজ টু এশিয়া হয়ে যাবে, বিকজ অল দ্য বর্ডার স্টেটস ইজ আন্ডার কন্ট্রোল অফ দ্য সেন্ট্রাল গভর্নমেন্ট, নাম্বার ওয়ান। সেকেন্ড, যদি আপনি দেখেন এই যে ইস্টে যেটা রাইজ হয়েছে এখন ফ্রম বিহার টু উড়িষ্যা টু বেঙ্গল, সেটা কিন্তু ইটস এ বিগ শিফট আনবে কিসে, ফ্রম কন্টিনেন্টাল পাওয়ার
যেটা আমাদের ছিল সবসময়, কন্টিনেন্টাল পাওয়ার থেকে কিন্তু এখন আমাদের একটা বিরাট বড় ট্রান্সফর্ম হবে ইনটু দ্য ইন্ডো স্পেসিফিক যেটা পাওয়ার একটা, কিন্তু আপনি দেখবেন ইন দ্য নেক্সট 5 to 10 years দ্য পাওয়ার সার্কিট উইল অলসো চেঞ্জ। সো আপনি জাস্ট এটা পলিটিক্যাল একটা করিডোর বলতে পারেন, কিন্তু শিফট ইন পাওয়ার যেটা আমাদের হবে ইন জিও পলিটিক্স উইল বি ফ্রম আ কন্টিনেন্টাল পাওয়ার টু আ ইন্ডো প্যাসিফিক পাওয়ার। অ্যান্ড থার্ড অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্টলি এখন যদি আপনি দেখেন যে ওয়াই বেঙ্গল, উড়িষ্যা, বিহার অ্যান্ড নর্থ ইস্ট বিজেপির আন্ডারে আসা মাত্র মানে একটা ন্যাশনালিস্টিক ফিল, মানে নেশন ফার্স্ট যেটা আমরাকে বলি, নেশন ফার্স্ট যখন আমরা বলি সেই নেশনকে সিকিউরিটি অ্যাঙ্গেল থেকে সিকিউর করা, এই ইকোনমিক একটা পাওয়ার বলা, সেটা কিন্তু আমরা যেটা জানি বিজেপি করছে। তো যখন আমরা দেখি যে বিজেপি এই কয়েকটা স্টেটে এসেছে ইস্ট অ্যান্ড নর্থ ইস্ট, তাহলে কিন্তু একসঙ্গে সবাই কিন্তু ইন্ডিয়া যেটা ইকোনমিক লঞ্চ প্যাড বলতে পারেন ইন সাউথ ইস্ট এশিয়ার, সেটা কিন্তু এখন হওয়ার একদম মানে আমরা একটা ভীষণ পজিটিভ দেখছি যে সেটা কিন্তু এখন এদিক থেকে হবে। তো ইয়েস, দ্য পাওয়ার যেটা আগে দিল্লি বা ইউপি আপনি বলছিলেন হ্যাজ অ্যাকচুয়ালি অ্যান্ড ইজ শিফটিং টু দ্য ইস্ট। ওকে, ধন্যবাদ আপনাকে। আমি চলে যাচ্ছি আগরতলায় প্রতিমা ভৌমিকের কাছে। প্রতিমা ভৌমিক, আপনি কেন্দ্রে একসময় প্রতিমন্ত্রী ছিলেন, দিল্লির রাজনীতির সঙ্গেও আপনি যথেষ্ট পরিচিত। আমার প্রশ্নটা, দিল্লির ভবিষ্যৎ কি এখন পূর্ব ভারতের হাতে? আপনি কি মনে করেন? আমি না, আমার মতো আপনারাও মনে করেন দিল্লির ভবিষ্যৎ নর্থ ইস্টের হাতে না, আমাদের ভবিষ্যৎটা দিল্লি নির্মাণ করে দিয়েছে মোদিজির নেতৃত্বে। আপনি আসাম স্টেটে বসে রয়েছেন, আসামের মাননীয় মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মাজির নেতৃত্বে তৃতীয়বার সরকারে এসছে। আপনি প্রত্যেক 2-3 মাস পরে যখন আমরা আসামে যাই, একটা নতুন ফ্লাইওভার দেখি, একটা নতুন ভালো রাস্তা দেখি, প্রত্যেকটা ডিস্ট্রিক্টে ক্যান্সার হসপিটাল। আজকে নর্থ ইস্ট ভারতবর্ষের ডেভেলপমেন্টের নতুন একটা নিউ ইঞ্জিন নির্মাণ হওয়ার রাস্তা চলছে মোদিজির নেতৃত্বে। এবং সেটা আমরা যেটা বলি অঙ্গ বঙ্গ কলিঙ্গ। আপনি দেখুন, আমাদের অশোক স্তম্ভ একটা সিম্বল ছিল, আছে আমাদের। মমতা ব্যানার্জির নেতৃত্বে যে সরকার ছিল সেটাকে এই সিম্বলটাকে অ্যাবলিস্ট করে দেওয়া হয়েছে। একবারে ভারতের সরকার না, এটা ভারত বিরোধী একটা সরকার ছিল, যেটা সুপ্রিম কোর্টকে মানে না, হাইকোর্টকে মানে না। বিগত 10 বছর আপনার আরবান লোকাল বডি হোক, রুরাল লোকাল বডি হোক, লোকাল আপনার লোকসভা নির্বাচন, বিধানসভা নির্বাচন হোক, প্রত্যেকটা নির্বাচনে জনগণ ভোট দিতে পারেনি। আজকে আমরা নির্বাচন কমিশন সুনিশ্চিত করেছে মানুষের জনার্দনের অধিকারকে কিভাবে প্রয়োগ করতে পারে তার সুযোগ করে দিয়েছে ইলেকশন কমিশন। সুযোগটা পেলে কি হয় সেটা প্রমাণ করেছেন। আপনাকে আমি বলছি, আমি তো ওয়েস্ট বেঙ্গল অনেকদিন ধরে যুক্ত রয়েছি, এবং আমি বাঙালি হিসাবে আমাদের কাছে কষ্ট হতো, লজ্জা হতো এতদিন যে পশ্চিম বাংলায় 2021 নির্বাচনের পরে 1 লাখের উপরে মহিলা ধর্ষিতা হয়েছে, আমরা বলতে পারি না। এবং এই মহিলাগুলি কারা? সবগুলি হিন্দু। যে জায়গাতে 50% 60%-এর উপরে মুসলিম রয়েছে, সেই জায়গাতে কোনো নতুন বিবাহিত যদি ছেলে তার স্ত্রীকে নিয়ে আসে, মানে কোনো মেয়ে বড় হয়েছে, ওই নেতারা গিয়ে বলে দেয় আমাদের পার্টি অফিসে পাঠিয়ে দেবে, 2 দিন পরে পাবে, 2 দিন পরে পাবে। আপনারা মুর্শিদাবাদে দেখেছেন, এই স্বাধীন ভারতবর্ষে যে মুর্শিদাবাদে হাজারো হিন্দুকে আপনার উপস্থাপিত হতে হয়েছে জ্বলন্ত আগুনের মধ্যে, যাদের কাছ থেকে আমরা শুনেছি জ্বলন্ত আগুনের মধ্যে 4 মাস 5 মাসের বাচ্চাকে ছুঁড়ে ফেলে দিয়েছে, স্বামীর সামনে স্ত্রীকে ধর্ষণ করা হয়েছে, বাবার সামনে তার মেয়েকে তুলে নিয়ে গেছে, ভাইয়ের সামনে তার বোনকে ধর্ষণ করেছে। এই সংস্কৃতি পশ্চিমবাংলায় ছিল, যেটা আমাদের বাঙালির সংস্কৃতি না। যে বাংলা আজকে চিন্তা করে, সমস্ত দুনিয়া 24 ঘন্টা বাদে চিন্তা করে। সেই বাংলাকে 34 বছরের কমিউনিস্ট, 15 বছরের তৃণমূল,
টোটাল 49 ইয়ার্স আমাদেরকে 50 বছর পেছনে ফেলে দিয়েছে। কৃষ্টি, সংস্কৃতি, শিক্ষা, দীক্ষা সব দিক থেকে আমাদেরকে পেছনে ফেলে দিয়েছে। আমরা গর্বিত, বাংলা থেকে 3টা কান্ট্রির জাতীয় সঙ্গীত রচনা করা হয়েছে, রাষ্ট্রগীত আমাদের বাংলা থেকে। মেধার একটা এপি সেন্টার ছিল বাংলা, সেই বাংলাকে প্ল্যান করে ধ্বংস করে দিয়েছে। মোদিজির নেতৃত্বকে ভরসা করে আমাদের সরকার পরিবর্তন হয়েছে পশ্চিম বাংলায়। এবার বিহার, যেটাকে অঙ্গ, বঙ্গ, কলিঙ্গ এবং নর্থ ইস্ট সমস্তটা আজকে ভারতবর্ষের নতুন গ্রোথ ইঞ্জিন হিসাবে আমরা ভারতবর্ষের জিডিপিতে কন্ট্রিবিউশন আমাদের হবে। এবং কৃষ্টি, সংস্কৃতি এবং ধর্মীয় যে আমাদের ঐতিহ্য ছিল, সেটা আমরা মোদিজির নেতৃত্বে, মাননীয় শুভেন্দু অধিকারীজির নেতৃত্বে আমরা এটা ফেরত পাবো। কয়েকদিন আগে আমাদের আদরণীয় মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা উনি বলেছেন, আসাম, পশ্চিমবাংলা এবং ত্রিপুরা যদি কাঁধে কাঁধ মিলিয়ে আমরা কাজ করি, আমাদের দেশকে সুরক্ষিত করতে পারবো। আমাদের যেমন ডেভেলপমেন্টের দরকার, সেই জায়গাতে আমাদের সুরক্ষা দরকার। আজকে ভারতবর্ষ সেফ হ্যান্ড, মোদিজির নেতৃত্বে সেফ হ্যান্ডে রয়েছে। তো সেটা আজকে দিল্লির প্রয়োজন না, আমাদেরও প্রয়োজন দিল্লিকে। এবং আমরা মোদিজির নেতৃত্বে বিশ্বাস করতে পারছি যে যার আপনার একটা এমপি হোক, 2টা এমপি হোক, 10টা এমপি হোক, আপনার অধিকার আপনি পাবেন, সেটা মোদিজি সুনিশ্চিত আমাদেরকে করে দিয়েছেন। ধন্যবাদ আপনাকে প্রতিমা দেবী। আমি ফিরে এসেছি মিতানাথ বড়ার কাছে। আপনি একবার বুদ্ধ সার্কিটের কথা বলছিলেন, একবার কি বলবেন এ ব্যাপারে এর আগে? মানে যখন আপনি বললেন যে এই যে বিজেপি যে ইস্টের দিকে আসা বা এই যে 4টা-5টা স্টেট, একটা আমি বলতে পারবো, হ্যাঁ বুদ্ধ সার্কিটের আগে আমি বলতে চাইবো, একটা আপনারা এবার দেখেছেন যেটা খুবই আনকমন হয়েছিল অন্য কোনো ইলেকশন থেকে, ওয়েদার ইট ইজ বিহার বা আসামি হোক বা বেঙ্গলের যেটা হয়েছে, ইলেকশন প্রসেসটাতে কিন্তু একটা হিউজ লার্জ অ্যামাউন্ট অফ, এইবার যেটা আমরা দেখতে পেরেছি, ইউথ রেজিস্ট্রেশন হয়েছে অ্যাজ আ ফার্স্ট টাইম ভোটার। তো এটাও কিন্তু একটা দেখা উচিত, বিকজ ইউথ যে এখন ইন্ডিয়ার, দে আর ভেরি অ্যাওয়্যার, পলিটিক্যালি খুব অ্যাওয়্যার, অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম ওরা ভীষণ অ্যাসপিরেশনাল, মানে আমাদের দেশ আমাকে কি অফার করতে পারবে বা চাচ্ছে, সেটা কিন্তু ওরা ভীষণ খুব সুন্দর করে একটা অ্যানালাইসিস করে। সেই জন্য দেখবেন যদি বিহার বা বেঙ্গল লেটেস্ট যেখানে এসআইআরও হয়েছে, যেখানে যেখানে ইউথ ভোটার্স ম্যাক্সিমাম বেড়েছে, সেখানে কিন্তু বিজেপি এসেছে, উইচ মিনস দ্য কামিং জেনারেশন বা নিউ জেনারেশন বিজেপির উপরে ভরসা আছে আর বিশ্বাস আছে যে এই গভর্নমেন্টটা আসলে, যে বিজেপি আসলে কিন্তু আমরা একটা মানে ফিউচার আমাদের একটু সিকিওর হবে, ক্যারিয়ার সিকিওর হবে, ওয়েদার ইট ইজ টার্মস অফ এমপ্লয়মেন্টই হোক বা এন্টারপ্রিনারশিপই হোক, বা আমাদের স্টেটের যেরকম দিদি বলছিল খালি রোড, ব্রিজেস, এইসব ডেভেলপমেন্ট থেকে আমাদের ইনস্টিটিউশনাল ডেভেলপমেন্ট, নাম্বার অফ মেডিকেল কলেজ, নাম্বার অফ ইউনিভার্সিটিজ, নাম্বার অফ হায়ার এডুকেশনাল ইনস্টিটিউশন যদি দেখেন, যে আজকে কিন্তু নর্থ ইস্ট থেকে অনেক ছেলেমেয়েরা বাইরে যেতেই হচ্ছে না, দে ডোন্ট নিড টু গো টু দিল্লি, সাউথ, ডাউন সাউথ, মহারাষ্ট্র, এখানেই হচ্ছে। আর ইনফ্যাক্ট আসামে আমরা বসে আমাদের এইবার ম্যানিফেস্টোতেও ছিল যে এভরি ডিস্ট্রিক্টে একটা হায়ার এডুকেশনাল ইউনিভার্সিটি উইথ এন ইঞ্জিনিয়ারিং কলেজ আর মেডিকেল কলেজ হবে। সো ইউ লুক এট দ্য বিগার ফোকাস। নাও কামিং টু আমাদের যেটা বললেন যে বুদ্ধিস্ট সার্কিট, আমি ভাবি আমাদের প্রধানমন্ত্রী অনারেবল শ্রী নরেন্দ্র মোদী ভীষণই ফরসাইটেড অ্যান্ড ভিশনিয়েটেড। কিরকম ইউনিয়ন বাজেটে উনি যখন বুদ্ধিস্ট সার্কিটের কথাটা এনেছিল, আই ওয়াজ ভেরি সারপ্রাইজ, কারণ এইটা এরকম রিলিজিয়াস সার্কিটের কোনো আগে কোনো সময় বলা হয়নি। যদিও আমরা কাশী করিডোর এগুলি শুনেছি, দ্যাট ওয়াজ নট পার্ট অফ দ্য বাজেট এভার, ইট ওয়াজ অলওয়েজ আ পার্ট অফ দ্য স্টেটের একটা যখন বলতো। এবার প্রথমবার ইউনিয়ন বাজেটে বলেছে যে বুদ্ধিস্ট সার্কিট। এখন যখন আমরা বুদ্ধিস্ট সার্কিটটা আমরা যদি দেখেন, যদিও ওখানে বলেছিল যে কি পূর্বাঞ্চল দেশ, মানে আপনার ইউপি, বিহার থেকে নিয়ে নর্থ ইস্ট, উত্তর পূর্ব, কারণ আমাদের অরুণাচল যেখানে আমাদের বুদ্ধিস্ট আছে, আসামেও আছে, এটা একটা সার্কিট হবে। কিন্তু দ্য লার্জেস্ট সার্কিট কামস আন্ডার দ্য গ্যামেট অফ দ্য অ্যাক্ট ইস্ট।
নাইস। কারণ আমি যেটা আগে বললাম যে একটু আগে, যে থাইল্যান্ডই হোক, মায়ানমারই হোক, শ্রীলঙ্কায় হোক, আপনি ভুটান বলেন, ভিয়েতনাম বলেন, কম্বোডিয়া বলেন, লেওস বলেন, ইভেন জাপান ইজ হ্যাভিং শোয়িং আ লট অফ ইন্টারেস্ট ইন বুদ্ধিস্ট স্টাডিজ অ্যান্ড কালচার, সাউথ এশিয়া বলেন, তাদের সঙ্গে কিন্তু ভারতবর্ষের একটা পুরনো কালচারাল, বুদ্ধিস্ট কালচারাল একটা অ্যাফিনিটি আছে, একটা আমাদের স্ট্রং সিভিলাইজেশনাল কানেকশন ছিল আগের থেকেই, যে একটা ওয়ান পার্ট অফ বুদ্ধিজম যেটাকে বলা হয় থেরাভেদা বুদ্ধিজম, সেটার সঙ্গে আমাদের একটা ইসে ছিলই। আর আমাদের জন্য এখন কিন্তু এই সার্কিটটা হলে, ইফ ইট ইজ এক্সপান্ডেড, তাহলে কিন্তু আমাদের একটা ক্রিটিক্যাল গেটওয়ে হয়ে যাবে উইথ ইন্ডিয়া অ্যান্ড দ্য সাউথ ইস্ট এশিয়ান কান্ট্রিজ। অ্যান্ড অফকোর্স আই থিঙ্ক নট জাস্ট পলিটিক্যাল, আমাদের কিন্তু একটা হিউজ ইকোনমিক করিডোর ইন দ্য সাউথ ইস্ট এশিয়া রিজনে এখন খুলে যাবে। আই থিঙ্ক ভারতবর্ষ যেটা ফার্স্ট, মানে এখন ইকোনমিক পাওয়ার থার্ডে চলে আসছে, মেবি ইফ দ্য ওয়ার ওয়াইন্ডস অফ কুইকলি, আমরা যদি সেকেন্ড বা ফার্স্ট পজিশনে আসতে পারি অ্যাজ অ্যান ইকোনমিক পাওয়ার হাউস, তাহলে কিন্তু ইস্ট অ্যান্ড নর্থ ইস্ট উইথ সাউথ এশিয়ান কান্ট্রি উইল প্লে আ বিগার রোল ফর ইন্ডিয়া বিং আ বিকশিত ভারত ইকোনমিক পাওয়ার। ধন্যবাদ আপনাকে। আমি সমরবাবুর কাছে আবার চলে যেতে চাইছি। সমরবাবু, পূর্ব ভারতে বিজেপি যখন শক্তিশালী হয়ে উঠছে, উত্তর পূর্ব ভারতে বিরোধীদের অস্তিত্ব কি সংকটে? মানে আরেকটা জিনিস বলতে চাইছি, 2029-এর পথ কি পূর্ব ভারত থেকেই তৈরি হচ্ছে? আপনার উত্তরটা যদি আমি দিই তাহলে বলবো যে আপনি সঠিকই বলেছেন। এবারে একটু ব্যাখ্যা যদি করি, আমাদের গত 78 ইয়ার্সে আমরা কি দেখেছি সেটা আমাদেরকে একটুখানি ভাবতে হবে। কারণ আমরা যদি ধরে নিই যে 78 ইয়ার্স এগো আমাদের প্যারেন্টসরা ছিল, তাহলে আমরা তাদের সন্তানেরা এবং আমাদের থেকে পরবর্তী জেনারেশন, তাহলে এই তিনটে জেনারেশনের আমাদের প্যারেন্ট জেনারেশন শেষ হয়ে গেছে। সেখানে তারা আমাদেরকে কি দিতে পেরেছে? একটা অস্থিরতা, সবসময় নর্থ ইস্টার্ন ফ্রন্টাল এরিয়াতে একটা ঝামেলা গন্ডগোল সেটা ছিল। পশ্চিমবাংলায় যেটা না হতে পারত, আফটার বিধানচন্দ্র রায় আমরা সেটা দেখেছি। জ্যোতি বসুর সময় যদিও কিছুটা মানুষ আশা দেখেছিল, কিন্তু সেটা তিনি একেবারেই সফল হননি। পরবর্তীতে তিনি ধ্বংসের বীজ বপন করেছেন এবং সেই ধ্বংসের বীজের ফসল হচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে। ফলে ওয়েস্ট বেঙ্গলের যে 10 কোটি মানুষ আছে, এক্সেপ্ট মানে একটা গ্রুপ বাদে, তারা সকলেই অত্যন্তভাবে আশাহীন হয়ে পড়েছিলেন। এবং সেক্ষেত্রে শোনা যাচ্ছে? হ্যালো, হ্যাঁ বলুন, শুনতে পাচ্ছি, বলুন। তো সেক্ষেত্রে যেটা হয়েছে, আমাদের পূর্বের যে দুটো দিদি বলে গেলেন একেবারেই সঠিক। ইয়াং জেনারেশনদের মধ্যে সত্যি বলছি, আমাদের এই মুখ্যমন্ত্রী বর্তমান নয়, জাস্ট দুদিন আগের যে মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি সমস্ত আশা ভরসাকে শেষ করেছেন, সমস্ত শিক্ষার চাকরিগুলো বিক্রি করেছেন। নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির মতন বিখ্যাত বিশ্ববিদ্যালয়ের তার জমি বিক্রিতে সমস্তভাবে উনি এগিয়েছেন এবং ওনার সাঙ্গপাঙ্গ নিয়ে এবং দলকে নিয়ে সেটা করেছেন। এটা সর্বত্র করেছেন। তো এটা দেখুন, আপনি কতক্ষণ চেপে রাখবেন? এটা সারা পশ্চিমবঙ্গ ব্যাপী, এটা সর্বত্র এই একই চিত্র গড়ে উঠেছে। এবার আমরা যখন দেখলাম আমাদের আদরের যে হেমন্ত বিশ্ব শর্মা, তিনি তার আসাম রাজ্যকে গত 5 বছরে একটা ব্যাপক পরিবর্তনের দিকে এনেছেন, যেটা পশ্চিমবঙ্গবাসীর মনকে কিন্তু আন্দোলিত করেছিল, কোনো সন্দেহ নেই। তো সেই অ্যানার্কিজম বা সেগুলো ডিস্টারবেন্স থেকে সেটাকে কিন্তু অনেকটা আমাদেরকে ভাবতে শিখিয়েছে যে না, বিজেপিও একটা ভালো কিছু উপহার দিতে পারে। সমরবাবু, আমি আপনাকে একটু দাঁড় করাচ্ছি। রাজনৈতিক বিশ্লেষক, উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সমর কুমার বিশ্বাসের সঙ্গে। সমরবাবু, আপনি বলছিলেন যে হিমন্ত বিশ্ব শর্মা একটা ভালো, মানে দারুণ রোল প্লে করেছিলেন। সেই ক্ষেত্রে আবার একটু বিস্তারিত বলবেন কি? হ্যাঁ, সেটাই বলছি। তিনি আসামের মতন এরকম একটা ডিস্টার্ব এরিয়াকে তিনি কিন্তু শান্ত করেছেন এবং সেটা বিজেপির মাধ্যমে এবং মানুষের কাছে তিনি পৌঁছাতে পেরেছেন। মানুষ তাকে ভালোবেসেছেন। ফলে এই বিশ্বাসটা কিন্তু পশ্চিমবঙ্গের ক্ষেত্রে খুব হেল্প করেছে। এখানকার মানুষ সুদীর্ঘদিন ধরে আমাদের এখানকার বর্তমান মাননীয় যিনি মুখ্যমন্ত্রী শুভেন্দু বাবু ফ্যান ছিলেন,
তার এই আন্দোলন, তার এই বিদ্রোহগুলো মানুষ পছন্দ করতেন। তো সেটা হিমন্ত বিশ্ব শর্মা বলতে পারেন যে একটা ইন্সপিরেশন আমাদের, মানে আমরাও ভরসা করতে পারি। এখানকার পশ্চিমবঙ্গের রাজনীতির একটি বড় অসুবিধে ছিল, সেটা হচ্ছে এখানকার বাম এবং ডান যেটা রাজনৈতিক দলরা রয়েছে তারা সবসময় প্রচার করেছে যে বিজেপি হচ্ছে অ্যান্টি মুসলিম এবং এটা একটা সাম্প্রদায়িক দল। আসলে এটা করতে গিয়ে যেটা করেছে, তারা নিজেরাই একটা সাম্প্রদায়িক দলে পরিণত হয়ে গেছে। এটা কিন্তু যুব সমাজ এবং শিক্ষিত মানুষরা বুঝতে পেরেছিলেন যে এই আসল রাজনৈতিক সাম্প্রদায়িক ধর্মীয় সাম্প্রদায়িকতা কিন্তু তারাই তৈরি করছেন। এবং গত 10-12 বছর ধরে মমতা বন্দ্যোপাধ্যায় একটা সত্যি কথা বলতে একটা ইসলামিক দলে পরিণত হয়েছে। এবং আপনি যদি দেখেন সিপিএম, কংগ্রেস এবং তৃণমূল তারা যেখানে জিতেছে সেটা সব ক্ষেত্রেই একটি ধর্মীয় গোষ্ঠী ডমিনেন্ট রোল যেখানে আছে, বা একটা বড় সংখ্যক জনসংখ্যা যেখানে আছে, এছাড়া কিন্তু কোথাও জিততে পারেনি। ফলে তারা কিন্তু অফিসিয়ালি প্রুভড হয়ে গেছে তারা একটা ধর্মীয় দল এবং সাম্প্রদায়িক দল। এটা কিন্তু একেবারেই সৌরভ, পরিষ্কার আমার করেছে। আরেকটা প্রশ্ন ছিল, আমি আগেও করেছি আপনাকে, আপনি কি মনে করেন যে এখন বিরোধীদের অস্তিত্ব সংকটে পূর্ব ভারত? হ্যাঁ 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 বলেছেন। দেখুন, ওদের তো ফিরে আসার এই মুহূর্তে কোনো জায়গা নেই, তবু আমি তাদেরকে খুব ছোটভাবে দেখতে চাই না। মানে আমার এই বয়সের দিক থেকে রাজনীতি এমন একটা জায়গা, মানুষ খুশি হতে চায়, সেটা আইনটা শাসকের নয়, আইনটা হবে সংবিধানের এবং মানুষের আইন। এখন সেই মানুষের আইনটা যদি কখনো শাসক নিজে মনে করে আমি যেভাবে চালাবো সেভাবে চলবে, তাহলে পতন অনিবার্য। সেটা যেই আসুক, যত বড় শক্তি আসুক, তাকে হারতে হবে। ফলে আমি চাইব আমার এই পাশাপাশি দুটো স্টেটে, আমি তো মধ্যবর্তী অঞ্চলে দার্জিলিংয়ে, এপাশে হিমন্ত বিশ্ব শর্মা এবং এদিকে শুভেন্দু অধিকারী মহাশয়, দুজনের কাছে আমার করজোড়ে আবেদন থাকবে, আপনারা কখনো মানুষের থেকে দূরে যাবেন না, মানুষ কি চায় সেটা ভাবুন। এবং আরেকটা কথা আমার না বললেই নয়, সেটা হচ্ছে এতকাল পর্যন্ত আপনি এই দলগুলোর নেতৃত্ব দিয়েছেন একটা মাত্র আপার কাস্ট। এই আপার কাস্ট কিন্তু এটা কিন্তু কখনোই সাধারণ মানুষ গ্রহণ করেনি। নরেন্দ্র মোদী বা আমাদের মুখ্যমন্ত্রীর সময় এটা আমরা দেখতে পাচ্ছি, উনি কিন্তু সবাইকে মানে ইনক্লুশন করছেন। ধরুন আমাদের এখানকার যে মন্ত্রীরা শপথ নিয়েছেন প্রথম দিনেই বড় বড় জনগোষ্ঠীর, হ্যাঁ, সবাইকে তিনি কিন্তু ইনকর্পোরেট করেছেন। একজন পাল আছেন, একজন ঘোষ আছেন, একজন ব্রাহ্মণ আছেন, একজন নমশূদ্র মতুয়া আছেন, একজন রাজবংশী আছেন। এভাবে কিন্তু উনি এটা করেছেন এবং এটা কিন্তু মানুষ খুব ভালোভাবে গ্রহণ করেছে। এই যে এক্সক্লুশন পদ্ধতি নিয়েছিল, মানে কলকাতাটা শুধুমাত্র আপার কাস্টের এবং কলকাতার মধ্যে সীমাবদ্ধ থাকবে সেটা নয়। এবং আমাদের কোচবিহার থেকে মাননীয় রথীন্দ্রনারায়ণ বসু, তিনি আমাদের স্পিকার হয়েছেন এই প্রথম, কলকাতার বাইরের কোনো মানুষ হলেন। ফলে এটা একটা মস্ত বড় ইনক্লুশন, এবং এটাকে যদি ধরে রাখতে পারে এবং মানুষের জন্য যদি আইনের কথা ভাবে যে কনস্টিটিউশনটা মানুষের, তাহলে এরা সুদীর্ঘকাল ক্ষমতায় থাকবে। ধন্যবাদ আর যদি আপনাকে, সমর বাবু। আমি অনেকক্ষণ থেকে বসে আছেন শুভঙ্কর চ্যাটার্জি। শুভঙ্কর বাবুকে আমার একটা প্রশ্ন, যে বাংলায় ক্ষমতায় প্রথমবার বিজেপি এসছে, বিজেপির সামনে চ্যালেঞ্জটা কি আছে? দেখুন, বাঙালি হিন্দুরা নিজের হোমল্যান্ড বাঁচাতে বিজেপিকে ভরসা করে এবং ভয় আউট করে ভারতীয় জনতা পার্টিকে অনেক বিপুল ভোটে জয়যুক্ত করেছেন। কারণ ওনারা দেখেছেন কিভাবে এই মমতা বন্দ্যোপাধ্যায় এই বাংলাটাকে একটা ইসলামিক রাষ্ট্রকে পরিণত করার একটা পরিকল্পনা করেছেন। আপনি বসিরহাটে দেখুন, যেখানে ওইখানকার তৃণমূলের নেতারা হিন্দুদের মহিলাদের হুমকি দেয় এবং বাড়ি ভাঙচুর করে এবং বলে আছে যে দুদিন ওনার পার্টি অফিসে থাকতে হবে, না হলে ওরা ছাড়া পাবে না, না হলে ওনার বরকে হত্যা করবে। হিন্দু মহিলারা যদি ইজ্জত না দেয় তাহলে তার বরকে হত্যা করে দেবে। এই বাতাবরণ সৃষ্টি করেছিল মমতা ব্যানার্জি। আপনি মালদা ধুলিয়ানে দেখুন, এই ওয়াকফ বিলের আন্দোলনে হরগোবিন্দ দাস এবং চন্দন দাসকে কুপিয়ে খুন করা হয়েছিল একটাই কারণে, কারণ তারা হিন্দু।
এইভাবে যেভাবে একটা ইসলামিক রাষ্ট্র এবং মৌলবাদী ইসলামিক সংগঠন যেভাবে এই বাংলার উপর বেড়ে উঠেছিল, প্রত্যেকটা হিন্দুরা ভয় পেয়ে নিজের অস্তিত্বকে রক্ষা করার জন্য প্রত্যেকটা জাত বলুন হিন্দুদের তারা এগিয়ে এসছে, বাংলার নারী শক্তি এগিয়ে এসছে। আরজি করে কি ঘটনা হয়েছিল, নৃশংস কি ঘটনা হয়েছিল, ল কলেজে নৃশংস ঘটনা হয়েছিল, প্রত্যেকটা জায়গায় যেভাবে রেপ বেড়ে উঠেছে, বাংলার নারীরা অসুরক্ষিত ছিল। আজকে দেখুন অগ্নিমিত্রা পাল কি বলে দিয়েছেন, 182 কল করুন, যেখানে আপনি থাকবেন সেখানে আপনাকে ট্র্যাক করে লোকাল পুলিশ স্টেশন সেই বাংলার নারীকে গার্ড দেবে। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় এবং করেনি, একটা ভয়াবহ বাতাবরণ সৃষ্টি করেছিল, যেভাবে গুন্ডা দিয়ে ভোট করাতো। এবার দেখুন আজকে সব গুন্ডারা যখন আটকে দিয়েছে নির্বাচন কমিশন, সবাইকে অ্যারেস্ট করেছে, তখন দেখুন শুভঙ্কর বাবু আমরা ধন্যবাদ বিজেপি জিতে আপনাকে। গেছি। হ্যাঁ, ধন্যবাদ আপনাকে। 2021-এ দেখুন শুভঙ্কর বাবু, ধন্যবাদ আপনাকে। আমার হাতে সময় খুব কম। প্রতিমা ভৌমিক, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের এই অনুষ্ঠানে আসার জন্য। শুভঙ্কর বাবু, আপনাকেও ধন্যবাদ। সমর কুমার বিশ্বাস বাবু, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের এই অনুষ্ঠানে আসার জন্য। এবং মিতানাথ বরা, আপনাকে অসংখ্য ধন্যবাদ। মিতানাথ বরা কিন্তু খুব প্রতিভাবান একজন রাজনীতিবিদ হয়ে উঠছেন, আমি দেখতে পাচ্ছি। অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদের এই অনুষ্ঠানে আসার জন্য। আটটার আড্ডা অনুষ্ঠান এখন এখানেই শেষ করছি। আগামী সপ্তাহে আবার দেখা হবে একই সময়ে একই ইয়েতে, আটটার আড্ডায়। ধন্যবাদ।